গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক শুধু কয়েকটা হাতির দাঁত চুরি করেছিল। এরপর স্থানীয় আদিবাসীরা তাকে ভয়ঙ্কর এক শাস্তি দেওয়ার প্রস্তুতি নেয়। তারা প্রথমে তার পুরো শরীর কাদাবাটি দিয়ে ঢেকে ফেলে, শুধু নাক, কান ও মুখে ছোট ছোট ছিদ্র রাখে যাতে সে কিছুটা শ্বাস নিতে পারে। কারণ তারা চায় সে যেন সঙ্গে সঙ্গে মারা না যায়, বরং ধীরে ধীরে নিজের পরিণতি দেখতে পারে। ধীরে ধীরে তারা এটি কাঠের দণ্ড ঘোরাতে থাকে, আর সেই সঙ্গে লোকটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কিছু সময় পর মাটির ভেতর থেকে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে, যা আদিবাসীদের আরো উল্লাসিত করে তোলে। কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর অবস্থা ছিল তার সঙ্গীর। তাকে মাটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়। এরপর আদিবাসীরা আগুনের বৃত্তের ভেতরে একটি বিষাক্ত সাপ নিক্ষেপ করে। চারপাশের বিপদের কারণে সেটি জীবন্তভাবে নড়াচড়া করতে থাকে, আর শেষ পর্যায়ে সেটি লোকটির মুখে ভয়ানকভাবে কামড় বসিয়ে দেয়। এরপর পালা আসে আরেকজন মানুষের, যার চেহারা ছিল নেকড়ের মতো শক্ত। তখন সে ভয়ে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে, বুঝতেই পারছিল না তার সঙ্গে কি হতে যাচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন শক্তিশালী লোক তাকে ধরে গ্রামের বাইরে নিয়ে যায়। আসলে আদিবাসীরা তাকে নিয়ে একটি ভয়ঙ্কর শিকার খেলার সিদ্ধান্ত নেয়। প্রধান ব্যক্তি কয়েকশো মিটার দূরে একটি তীর ছোড়ে। এরপর নির্দিষ্ট সীমা পার হলেই ওই লোকটিকে ধাওয়া করে হত্যা করার জন্য শিকারী দলকে পাঠানো হয়। এই সময় এক সৈনিক লোকটির একটি তীরের দিকে নজর দেয় এবং সেটি বারবার হাতে আটকে যায়। সে রাগে হাতের আঙুল কেটে ফেলতে চাইলে প্রধান তাকে থামিয়ে দেয়, কারণ তার মতে ওই লোকটি যাই হোক। এরপর লোকটি বলে তাকে মেরে ফেললেও পরে লাশ থেকে যা নেওয়া যাবে। এরপরই শুরু হয় নেকড়ের মতো শক্ত লোকটির মার্গ সঙ্গে ভয়ঙ্কর এক পালিয়ে বাঁচার খেলা। তাকে ছেড়ে দেওয়া হয়। সে নিজেই অবাক হয়ে যায় এই আদিবাসীরা সত্যিই তাকে ছেড়ে দিল। কিন্তু দূরে থাকা শিকারীদের দল একদমই চিন্তিত ছিল না, বরং তারা দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছিল যেন এটা একটা খেলা। তাদের ধারণা ছিল এই বাইরের মানুষটি তাদের হাত থেকে কোনোভাবেই পালাতে পারবে না। কিন্তু তারা ভুল বুঝেছিল। এই ভুলের কারণেই একসময় শিকারী থেকে তারা নিজেরাই শিকারে পরিণত হবে। মার্ক যখন নির্ধারিত এলাকার সীমানা পার হয়ে যায়, তখন একজন আদিবাসী আবার শিকার শুরু করে। মার্কের শরীর শক্তিশালী হলেও আফ্রিকার প্রচন্ড গরমে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে আদিবাসীরা যেন আরো দ্রুত ও শক্তিশালী হয়ে ওঠে। তারা খুব দ্রুত তার পেছনে পৌঁছে যায়। এক পর্যায়ে তারা খুব কাছাকাছি চলে আসে। একজন আদিবাসী আর দেরি না করে সরাসরি তার দিকে বর্ষা ছুড়ে মারে। মার্ক দ্রুত মাটি থেকে একটি অস্ত্র তুলে নেয় এবং মুহূর্তেই পাল্টা আঘাত করে তাকে মেরে ফেলে। দূর থেকে একজন বৃদ্ধ, তার বাবা, এই ঘটনা দেখে দ্রুত ছুটে আসে, কিন্তু কাছে এসে দেখে তার ছেলে আর বেঁচে নেই, তার লাশ পড়ে আছে। এই দৃশ্য দেখে আরেকজন সম্ভবত ভাই দ্রুত সেই দিকে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই গল্পটি অসম্পূর্ণ অবস্থায় থেমে যায়। এই সময় আর দুঃখে ভেসে থাকার সময় নয়। এখন সবচেয়ে জরুরি কাজ হলো দ্রুত নেকড়ের মতো শক্ত লোকটির মার্ক পিছু ধাওয়া করা এবং তাকে ধরে ভাইয়ের প্রতিশোধ নেওয়া। এভাবেই আবারও শুরু হয় এক নতুন ধাওয়ার খেলা। কিন্তু তখন মার্ক ইতিমধ্যেই প্রায় শেষ শক্তিতে পৌঁছে গেছে। তার শরীরে খুব সামান্য শক্তি বাকি ছিল, যা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। বাঁচার জন্য সে দাঁত কামড়ে দৌড়াতে থাকে, প্রাণপণে পালাতে থাকে। কিন্তু পেছনের আদিবাসীরা তাকে একদমই ছেড়ে দেয় না। তারা যেন এক ধরনের আঠার মতো তার সঙ্গে লেগে থাকে। ঠিক তখনই হঠাৎ একটি নাটকীয় ঘটনা ঘটে। দীর্ঘ সময় দৌড়ানোর কারণে পেছনের এক আদিবাসীর শক্তি একেবারে শেষ হয়ে যায়। সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং হাঁপাতে থাকে। এটা দেখে মার্ক চারপাশে ভালোভাবে তাকায়, আর যখন দেখে আর কেউ পেছনে আসছে না, তখন সে একটু স্বস্তি পায়। এরপর সে একটি পাথরের উপর গিয়ে শুয়ে পড়ে এবং কিছুটা বিশ্রাম নেয়। কিন্তু সে জানত না তার পায়ের ছাপ অনুসরণ করে আরেকজন আদিবাসী ঠিক তখনই এই ঝর্ণার দিকে এগিয়ে আসছে। এদিকে মার্ক কিছুই বুঝতে পারছে না। সে তখন আদিবাসীদের গাছ থেকে পাওয়া পশুর চামড়া কেটে নিজের জন্য একটি সাধারণ জুতো বানায়। এরপর আবার রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই নিচে তাকিয়ে সে একটি বড় শামুক দেখতে পায়। খুব ক্ষুধার্ত অবস্থায় সে আর কিছু না ভেবে সেটি কেটে ফেলে। শামুকের ভেতরের অংশ দেখে সে কিছুটা অস্বস্তি অনুভব করলেও বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে সেটি মুখে দেয় এবং খেয়ে ফেলে। ঠিক তখনই যে মার্ক একটু স্বস্তি নিয়ে উঠে দাঁড়িয়েছিল, সে হঠাৎ মাথা ঘুরিয়ে দেখে ওই আদিবাসীরা আবারও তার পেছনে ধাওয়া করে আসছে। এই দৃশ্য দেখে সে দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু সে বুঝে যায় এভাবে লুকিয়ে থাকলে কোনো সমাধান হবে না। চারপাশে তাকিয়ে সে কিছু কাঁটাযুক্ত ক্যাকটাস দেখতে পায়। তখনই তার মাথায় একটি পরিকল্পনা আসে। সে একটি বর্ষা দিয়ে একটি ক্যাকটাসে গর্ত করে দেয় এবং দ্রুত সেখান থেকে সরে গিয়ে লুকিয়ে পড়ে। পেছনে ধাওয়া করে আসা আদিবাসীরা খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে যায় এবং ক্যাকটাসের গর্তটি দেখে ফেলে। তারা ভাবে মার্ক এখানেই লুকিয়ে আছে, কিন্তু এটা ছিল আসলে মার্কের বানানো একটি ফাঁদ। একজন আদিবাসী মাটিতে থাকা রক্তের দাগ দেখে আরো উত্তেজিত হয়ে পড়ে এবং আক্রমণের প্রস্তুতি নেয়। ঠিক তখনই সে বুঝতেও পারে না যে মার্ক চুপি চুপি তার পেছনে চলে এসেছে। যখন আদিবাসীটি অস্ত্র তুলে আক্রমণ করতে যায়, তখনই মার্ক দ্রুত বর্ষায় দিয়ে তাকে আঘাত করে এবং হত্যা করে। এরপর মার্ক আবারও সামনে এগিয়ে যায়, কিন্তু অন্যদিকে বাটি আদিবাসীরা আরো কাছে চলে আসছে। তাদের একের পর এক লোক মারা যাওয়ায় প্রধান আর সহ্য করতে পারে না। সে নিজেই পুরো দল নিয়ে মার্ককে ধরতে বের হয়। এদিকে মার্ক তখন প্রচন্ড ক্ষুধায় কাতর। তার পেটে কিছুই নেই, শরীর একেবারে দুর্বল। সে দূরে একটি হরিণ দেখতে পায় এবং সুযোগ বুঝে বর্ষা ছুঁড়ে মারে। বর্ষাটি হরিণের গলায় গিয়ে লাগে, কিন্তু যখন সে ভেবেছিল এবার ভালো করে খেতে পারবে, তখন সামনে গিয়ে সে ভয়ঙ্কর কিছু দেখে। একটি সিংহ আগে থেকেই সেখানে হাজির হয়ে শিকার দখল করে
নিয়েছে। এই বিশাল প্রাণীর সামনে মার্ক আর কিছু করতে পারে না, বাধ্য হয়ে তাকে পিছিয়ে যেতে হয়। এভাবে ঘুরতে ঘুরতে মার্ক শেষ পর্যন্ত একটি নদীর কাছে পৌঁছে যায়। তীব্র পিপাসায় কাতর হয়ে সে যখন পানি খেতে এগিয়ে যায় তখনই দেখে পানির ভেতর ভরে আছে কুমির। কুমিরের খাবার না হতে চেয়ে সে দ্রুত পিছিয়ে আসে এবং আবার জঙ্গলের গভীরে ফিরে যায়। কিন্তু সে জানতো না সেই আদিবাসীরা পুরো বন জুড়ে তাকে খুঁজছে। হঠাৎ একজন আদিবাসী সামনে থেকে আক্রমণ করে বসে। মার্ক দ্রুত শরীর বাঁকিয়ে তার আঘাত এড়িয়ে যায় আর একেবারে অল্পের জন্য বেঁচে যায়। এরপর দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। কেউ কাউকে হারাতে পারছে না, দুজনেই সমানে সমান লড়ছে। ঠিক তখনই অন্য আদিবাসীরাও সেখানে পৌঁছে যায়। পরিস্থিতি খারাপ হতে দেখে মার্ক কৌশল নেয়। সে মাকি তুলে প্রতিপক্ষের চোখে ছুঁড়ে মারে। আদিবাসীটি মুহূর্তেই অন্ধ হয়ে যায়। এই সুযোগে মার্ক তার অস্ত্র ফেলে দেয় এবং তাকে আঘাত করে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই বাকি আদিবাসীরা সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে মার্ক আবারও পালিয়ে গেছে। এই ঘটনায় প্রধান ভীষণ রেগে যায়। তার সেরা যোদ্ধারা একের পর এক মারা যাচ্ছে মার্কের হাতে। এতে সে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে মার্ককে হত্যা করবে। এরপর পুরো গোত্রের দক্ষ শিকারীরা একসাথে বেরিয়ে পড়ে। দিনরাত খুঁজে অবশেষে তারা মার্কের অবস্থান খুঁজে পায়। এই খবর পেয়ে মার্ক আবারও প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু এতগুলো শিকারীর হাত থেকে একা বেঁচে থাকা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। সে বুঝে যায় ধরা পড়া এখন শুধু সময়ের ব্যাপার, কিন্তু তখন সে কি করবে সে আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এই সময় ঘাসে ভরা জঙ্গলের ভেতরে হঠাৎ মার্কের মাথায় একটি পরিকল্পনা আসে, আগুন ব্যবহার করে আক্রমণ করা। সে ঘাস ও শুকনো গাছপালা দিয়ে আগুন লাগানোর মতো কিছু বানায় এবং দূরের একটি শুকনো গাছের স্তূপের দিকে আগুন ছুড়ে দেয়। একের পর এক অগ্নি আক্রমণে দ্রুতই পুরো এলাকা আগুনে জ্বলে ওঠে। তার উদ্দেশ্য ছিল পেছনে ধাওয়া করা আদিবাসীদের আগুনের কারণে আটকে রাখা। দূর থেকে আদিবাসীদের থেমে যেতে দেখে মার্ক কিছুটা স্বস্তি পায় এবং নিজের বুদ্ধিতে আপাতত বেঁচে যাওয়ায় আনন্দে মেতে ওঠে। কিন্তু সে জানে এটা কেবল সাময়িক সাফল্য। সামনে তার সবচেয়ে বড় সমস্যা এখনো বাকি, খাবার আর পানি। অনেক দিন ধরে রোদে পোড়া, দীর্ঘ পথ হাঁটা আর ক্রমাগত পালানোর কারণে তার শরীর প্রায় ভেঙে পড়ার অবস্থায়। তবুও বেঁচে থাকার জন্য তাকে সামনে এগোতেই হয়। কিছু দূর যাওয়ার পর তার আশা আরো কমে যেতে থাকে। সে প্রায় হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ তার সামনে একটি মরিচ চিলি গাছ দেখা যায়। এটা দেখে সে যেন আবার বেঁচে থাকার আশা খুঁজে পায়। সে দ্রুত সেটি তুলে নেয় এবং খেতে শুরু করে, কোনো কিছু না ভেবে গিলে ফেলে, শুধু শরীর টিকে রাখার জন্য। অল্প একটু শক্তি ফিরে পেয়ে সে আবারও যাত্রা শুরু করে, কারণ পেছনে এখনো আদিবাসীরা তার পিছু নিয়েছে। বেঁচে থাকার জন্য তাকে দ্রুত এই ভয়ঙ্কর এলাকা ছাড়তে হয়। অন্যদিকে সেই আদিবাসীরা তখন তুলনামূলকভাবে শান্তভাবে আগুনে ভাজা মাংস খেয়ে সময় কাটাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করার পর তারা আবারও ওলফকে ধাওয়া করার প্রস্তুতি নেয়। কিন্তু এই সময় একটি তরুণ আদিবাসী সাহস হারিয়ে ফেলে। সে মনে করে প্রধানের ভুল নেতৃত্বের কারণেই তাদের 4 জন সঙ্গী অকারণে মারা গেছে, আর এভাবে চলতে থাকলে আরো অনেক ক্ষতি হবে। তাই সে আর এই শিকার যুদ্ধে থাকতে চায় না এবং বাড়ি ফিরে যেতে চায়। প্রধান তাকে সতর্ক করে যে কেউ নিজ জাতির প্রতিশোধ না নিয়ে পালাতে চায় সে বিচ্ছাদঘাতক, কিন্তু ওই তরুণ তার নির্দিষ্টে অটল থাকে। তখন প্রধান রাগে বর্ষা তুলে সরাসরি তাকে আঘাত করে হত্যা করে। এই ঘটনা দেখে বাকি সদস্যরা আর পালানোর সাহস করে না। বাধ্য হয়ে তারা আবারও ধাওয়া শুরু করে। কিছুদূর যাওয়ার পর হঠাৎই একটি ছোট বিষাক্ত প্রাণী বা পোকা তাদের একজনের উপর আক্রমণ করে বসে। প্রধান সঙ্গে সঙ্গে ছুরি বের করে আঘাত করে এবং সেই আহত সদস্যের ক্ষত কেটে বিষ বের করার চেষ্টা করে, কিন্তু বিষ দ্রুত ছড়িয়ে পড়ায় সেই যোদ্ধা অচল হয়ে যায়। শিকার অভিযান যাতে থেমে না যায় তাই সে তাকে সেখানে ফেলে রেখে বাকি দল নিয়ে আগিয়ে যায়। অন্যদিকে মার্ক তখন পৌঁছে যায় একটি বিশাল দুর্গের কাছাকাছি। সামনে এত বড় দুর্গ দেখে তার মনে কিছুটা স্বস্তি আসে। সে ভাবে হয়তো এবার সে বেঁচে যাবে। ঠিক তখনই হঠাৎ একটি তীর এসে তার দিকে ছুটে আসে। মার্ক দ্রুত নিজেকে রক্ষা করার চেষ্টা করে। তার একটাই লক্ষ্য যেভাবেই হোক দুর্গের ভেতরে ঢুকে পড়া, তাহলে সে নিরাপদ হতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি আবার ভয়ঙ্কর মোড় নেয়। সে তখন অজানা সংকেতে হাত তুলে যেন সামনে কি ঘটছে বুঝতেও পারছে না। ঠিক তখনই পেছন থেকে আরেকজন আদিবাসী আবার ধাওয়া করে আসে। সে বর্ষা তুলে ভাইয়ের প্রতিশোধ নিতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে দুর্গের ভেতর থেকে প্রহরীরা গুলি চালায়। এক ছাক গুলিতে সেই আদিবাসী যোদ্ধা সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে প্রধান আর সাহস করে দুর্গের ভেতরে ঢোকার বা মার্ককে ধাওয়া করার চেষ্টা করে না। যারা বুঝে যায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপর দুর্গের ভেতর থেকে অনেক সৈন্য বেরিয়ে আসে। এত বিপুল শক্তি দেখে মার্ক অবশেষে মৃত্যুর মুখ থেকে বেঁচে যায় এবং নিরাপদে রক্ষা পায়। সব ঝামেলা শেষে সে দুর্গে থাকা আদিবাসীদের দিকে হাত নেড়ে বিদায় জানায়। আদিবাসীদের প্রধান স্বস্তি নিঃশ্বাস ফেলে বর্ষা তুলে শেষবারের মতো একটি ইশারা করে। এবার পুরো দল ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। এভাবেই পুরো ঘটনা শেষ হয় এবং গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।